হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে নতুন আরেকটি মুভি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো চলুন শুরু করা যাক। মুভিটি শুরু হয় জাহাজের ক্যাপ্টেন রবিনসনকে দিয়ে। শুরুতে তিনি নৌবাহিনীতে কর্মরত ছিলেন। বর্তমান তিনি 11 বছর ধরে অ্যাগোরা কোম্পানির অধীনে কাজ করছেন। কোম্পানির কাজ হলো ধ্বংসপ্রাপ্ত এবং ডুবে যাওয়া জাহাজগুলি অনুসন্ধান করা। একদিন এই কোম্পানি রবিনসন সহ তার কিছু কর্মচারীকে বরখাস্ত করে। রবিনসন তার চাকরি থেকে আংশিকভাবে বরখাস্ত হওয়ার কারণে হতাশাগ্রস্ত, কারণ এই 11 বছর বয়সে তিনি তার স্ত্রী এবং ছেলের কাছ থেকে বিচ্ছিন্ন ছিলেন। ব্যস্ত থাকার কারণে তিনি কখনোই তাদের কাছে যান না, তাই তার স্ত্রী তাকে ছেড়ে চলে গেছে। রবিনসনের 11 বছরের একটি ছেলে আছে যে তার স্ত্রীর সাথে থাকে। রবিনসনের কাস্টন নামে এক বন্ধু আছে। ফার্মে তাকেও ফার্ম থেকে বরখাস্ত করা হয়। কাস্টন উদ্বিগ্ন একটি বিষয় নিচ্ছেন, কারণ তিনি ঋণী। তিনি বিষণ্ণতা বিরোধী ওষুধও খান। একবার তারা সবাই একটি বারে কাস্টন তাদের কাছে একটি গোপনীয়তা প্রকাশ করে। তার আগে জেনে নেওয়া যাক কালো সাগর সম্পর্কে। কৃষ্ণ সাগর 5টি দেশ দ্বারা বেষ্টিত এবং এর গভীরতা 2200 মিটার। কাস্টন কৃষ্ণ সাগরে আগোরা দ্বারা করা অনুসন্ধান প্রকাশ করেছেন। 1941 সালে হিটলারের সেনাবাহিনী নাৎসি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়। রাশিয়া তখনও যুদ্ধের হুমকি থেকে নিরাপদ ছিল, কিন্তু জার্মানির আক্রমণের ভয় ছিল রাশিয়ার। এর সুযোগ নিয়ে হিটলার রাশিয়া থেকে 2 টন সোনা ধার দেন। হিটলারের একটি জাহাজ স্বর্ণে ভরা ছিল বলে এর দাম অনুমান করা যেতে পারে। রাশিয়া থেকে নৌকা নিয়ে যাওয়া, কিন্তু সেই জাহাজ হিটলারের কাছে পৌঁছায়নি। এটি হয় তার সমুদ্র যাত্রার সময় সমুদ্র ডুবে গিয়েছিল, যা ইচ্ছাকৃতভাবে নিচে যাওয়ার পরিকল্পনা করা হয়েছিল। ফলস্বরূপ হিটলার রাশিয়া আক্রমণ করেন। বছরের যুদ্ধের সময় মিলিয়ন মানুষ তাদের ভাগ্য পূরণ করেছে। পরে একটি গবেষণা প্রতিষ্ঠান একটি ইউ-বট অনুসন্ধান করে। তারা দাবি করেছে যে এটি একই নৌকা যেখানে সোনা রাখা হয়েছিল। তারা এটি জর্জিয়া সরকারের কাছে নিয়ে যায় এবং ইউ-বটের অবস্থান প্রকাশ করে। জর্জিয়া সরকার তা বের করতে রাজি হয়েছে এবং জর্জিয়া এবং রাশিয়ার মধ্যে যুদ্ধ শুরু হয় এবং সীমা অতিক্রম করতে শুরু করে। রাশিয়া ইউ-বটের অবস্থান সম্পর্কে অজানা ছিল যখন জর্জিয়া সচেতন ছিল, তবে বিরোধ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কেউ কৃষ্ণ সাগরে প্রবেশ করতে পারবে না, আর সেই ইউ-বটটি সমুদ্রে ডুবে থাকবে। রবিনসন, যিনি এটি সম্পর্কে সচেতন, এটি একটি অভিজাত ব্যক্তির সাথে আলোচনা করেন, কারণ এই গবেষণার ব্যয় সর্বোচ্চ পর্যায়ে যেতে পারে আর এর জন্য অর্থের খুবই প্রয়োজন। লুইস নামের এক ব্যক্তি এই গবেষণায় বিনিয়োগ করতে প্রস্তুত, কিন্তু সে বিনিময়ে সমস্ত সোনার 40% নিতে চায়। রবিনসন সম্মত হন যখন তার বন্ধু কাস্টন হতাশার শিকার হন এবং তার জীবন হারান। রবিনসন এই অনুসন্ধানের জন্য একজন বিনিয়োগকারী পান। শুরুতে তিনি একটি পুরানো সাবমেরিন কেনেন, তা সত্ত্বেও তিনি এটি ক্রয় করেন। রবিনসনের সাথে একজন রাশিয়ান বন্ধু আছে যার নাম ব্ল্যাকি। তারা সহ 12 জনের একটি করু ব্যবস্থা করে, অর্ধেক ইংরেজি এবং অর্ধেক রাশিয়ান। পরিকল্পনা করার পরে রবিনসন রাশিয়ানদের বেছে নেন, কারণ তারা একটি রাশিয়ান সাবমেরিন নিয়েছে আর কালো সাগর রাশিয়ার দখলে। রাশিয়ানরা তাদের দেশবাসীর হাত থেকে পালাতে সহায়ক হবে। একটি সাবমার্সিবল চালাতে ন্যূনতম 12 জন সদস্যের প্রয়োজন। রাশিয়ান যারা এই ক্ষেত্রে বিশেষজ্ঞ নির্বাচিত হয়। কিছু কর্মচারীকে ইঞ্জিন, সোনা এবং রান্নার সুরক্ষার মতো জিনিসগুলো করার জন্য নিযুক্ত করা হয়। তাদের একজন পাকা ডুবুরি প্রয়োজন, তাই তারা রেফ্রিজারেটর ভাড়া করে। একজন উৎসাহী এবং বিশেষজ্ঞ ডুবুরি দল ও সাবমেরিন সাজিয়ে তারা সাগরে যাত্রা করে। রবিনসন শেষবার নীল আকাশ দেখেছে। তারা সবাই সাবমেরিনে চড়ে এবং সাগরে তাদের যাত্রা শুরু করার সাথে সাথে হেস্টি সিল করে। দলের প্রতিটি সদস্য তার দায়িত্ব নেয় এবং তারা স্বর্ণ অনুসন্ধানের জন্য যান। এখন পর্যন্ত সবকিছু ঠিক আছে। সবাইকে জড়ো করে ক্যাপ্টেন তাদের তথ্য দেয়। তিনি স্বর্ণের উক্তি উল্লেখ করেছেন, বাকি 60% থেকে প্রত্যেককে সোনার সমান ভাগ দেওয়া হবে, কারণ 40% সোনা মালিকানাধীন। ড্যানিয়েলস বিনিয়োগকারী সহকারী। ড্যানিয়েল রবিনসনকে পরামর্শ দেন, আপনি এইভাবে বলা উচিত নয়। তাদের অন্তরের লালসা থাকলে তারা একে অপরকে হত্যা করতে পারে, কারণ তাদের ভাগ এভাবেই পাঠ করা হবে। আর অধিনায়কের এমন কথা বলা উচিত নয়। সবাই সাবমেরিনে পেশদার ছিলেন। ঝুঁকিপূর্ণ অনুসন্ধানের পর যখন তারা ইউ-বটের অবস্থানে পৌঁছায়, হঠাৎ একটি রাশিয়ান জাহাজ তাদের অতিক্রম করে। ইঞ্জিন বন্ধ করে তারা নিজেদের বাঁচায়। এখন তারা সাবমেরিনের প্রপেলার
শাফট আনার পরিকল্পনা করেছে। সোনার সাথে যা সাবমেরিনে বিস্ফোরিত হয়েছিল, তারা সাবমেরিনের প্রোপেলার শাফট ব্যবহার করে সাবমেরিন শুরু করবে এই জায়গা ছেড়ে। তারপর তারা প্রায় 2 বা 3 মিটার দূরত্বে বাইরে ডুব দেয় এবং ইউ-বটটি অনুসন্ধান করে। ইউ-বট যাতে 2 টন সোনা ছিল। এতে গিয়ে তারা সাবমেরিনের প্রোপেলার আনা গাড়ি ভারী ওজন বহন করতে পারে না। তারা মূলত সাবমেরিনের প্রোপেলার শাফট নিতে আসছিল। ফ্রিজারটি সোনার পাশাপাশি প্রোপেলার শাফট সরবরাহ করে, ফলে গাড়ি ভারী হয়ে যায়, টেনে আনতে জোর লাগে। তারা এই গাড়িটিকে সাবমেরিনে নিয়ে যাচ্ছে, কিন্তু তারা আটকে আছে। গাড়ির গ্রিপ নিয়ন্ত্রণ করা সমস্ত স্বর্ণ তাদের দ্বারা বাদ হয়। শুধুমাত্র প্রোপেলার খাত বাকি আছে। প্রোপেলার শাফটের সাথে ফ্রিজার ফিরে আসে। সোনা হারানোয় সবাই হতাশ এবং তারা পৃষ্ঠে সাবমেরিন চালানোর চেষ্টা করে। কিন্তু লুইসের সহকারী ভ্যানিয়েল ক্যাপ্টেন রবিনসনের কাছে একটি গোপনীয়তা প্রকাশ করে, যেমন ষড়যন্ত্র করা হয়েছে। লুইস একজন ধনী বিনিয়োগকারী নন। আসলে অগোরা জর্জিয়ার সাথে আপোষ করেছিল, কারণ নৌকা বের করা তাদের জন্য ঝুঁকিপূর্ণ। আগোর সদস্যরা এর পরিকল্পনা করেছিলেন এবং ফার্মের সমস্ত সক্ষম কর্মচারীদের বরখাস্ত করা হয়েছে। আর বাধ্য হয়ে তোমরা সবাই এই ফার্মের কাছ থেকে প্রতিশোধ ও অর্থ নিতে প্রস্তুত হয়েছ। আপনাকে কোচ হতে রাজি করার জন্য অগোরা কাস্টনকে $3000 দিয়েছে এবং আপনি সহজেই ফাঁদে পড়েন। আপনি যখন ভূপৃষ্ঠে চলে গেলেন সোনা নিয়ে, অগোরা আপনার কাছ থেকে সমস্ত সোনা নিতে পারে আপনাকে গ্রেপ্তার করে। শুনে রবিনসন রাগে পাগল হয়ে যায়, আর তিনিও মনে করেন কোম্পানির অমানবিক দিকটা দেখাতে পারে। ফেলে যাওয়া সোনা আর পাওয়া যায় না, অন্যথায় আরও সোনা ছিল। তারা সাবমেরিন 3 টন সোনা নিয়ে আসে। এটা তাদের চিন্তার বাইরে। তারা আর লুইসকে কোম্পানির 40% দেবে না। তারা সব সোনার মালিক। প্রত্যেকে 40 মিলিয়ন পাবে, কারণ 4 জন বাকি আছে। যদি তারা তা বের করতে সফল হয়, অগোরা এড়াতে তারা এখন তাদের বর্তমান অবস্থানের বাইরে যাবে। সোনা নিয়ে তারা সাবমেরিনের প্রোপেলার শাফট চালায়। তারা এর কাজ নিয়ে সন্দিহান। তারা মনে করে না হয় এখান থেকে মুক্তি পাবে, অথবা এখানে চিরতরে মৃত্যুর জন্য আটকে পড়বে। তারা সাবমেরিনের ইঞ্জিন চালু করে এবং এটি কাজ করতে শুরু করে। উচ্চ মর্যাদা এবং সম্ভাবনা নিয়ে তাদের ভবিষ্যৎ কল্পনা করছে। দূরে সরে যাওয়া তারা সাহায্যকারীদের দ্বারা কিছু জানতে আসে, যারা তাদের সতর্ক করতে এবং সাবমেরিন বন্ধ করতে বলে। তারা এটির কাজ বন্ধ করার চেষ্টা করে এবং খুব কমই বন্ধ করে দেয়। পোর্টোলান চার্টে কিছু ভুল আছে, তাই সাবমেরিনটি পাথরের মধ্যে ধরা পড়ে। তারা 40 মিটার অতিক্রম করে এই পাথরগুলি অতিক্রম করতে পারে। সাহায্যকারীদের সাহায্য নিয়ে তারা পাথর থেকে মুক্ত হওয়ার চেষ্টা করে। হঠাৎ সাবমেরিনে কিছু একটা বিস্ফোরণ হয়, আর জাহাজটি সাগরে তলিয়ে গেছে, গর্ত হয়ে গেছে, ফলে তা পানিতে গড়াতে শুরু করেছে। তারা জলের প্রবাহ বজায় রাখার চেষ্টা করে, কিন্তু তা অর্থহীন। রবিনসন এবং তার 2 সঙ্গী ছাড়া এই দুর্যোগে কেউ সবসময় তার জীবন হারিয়েছে। রবিনসন তার সঙ্গীদের জীবন বাঁচায়, কিন্তু নিজে মারা যায়, কারণ একজন ব্যক্তি ডুবোজাহাজ নিয়ন্ত্রণ করতে সজ্জিত ছিল, যখন তাদের উভয় সংরক্ষণ। সাগরে সাবমেরিনের সাথে সে একাই থাকে। এইভাবেই মুভিটি এইখানেই শেষ হয়ে যায়।